নমস্কার, শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। বিসিসিআই লোধা মামলাতে আজকে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। বোর্ড সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুরাগ ঠাকুরকে, সচিব পদ থেকে অপসারিত অজয় শীলকে। পাশাপাশি সর্বোচ্চ আদালত অনুরাগ ঠাকুরের কাছে জানতে চেয়েছে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা যাবে না। দুই শীর্ষ কর্তার অপসারণের পর আপাতত বিসিসিআই এর মাথায় বসছে প্রশাসক। অ্যামিকাস কুরিয়ান গোপাল সুব্রমণিয়াম ও ফলি নরিমনকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসক কমিটি বেছে নেওয়ার জন্য। বিসিসিআই এর সভাপতি পদ আপাতত সামলাবেন বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সচিব পদের কাজ সামলাবেন যুগ্ম সচিব। পরবর্তী শুনানি 19 জানুয়ারি। Read whether they were overconfident or not, but one should understand that when the order of the Supreme Court, which is the highest court of the land, has come, it has to be obeyed by all. It is law of the land. Nobody can escape it. The majesty of law has worked, and Supreme Court itself has ensured that its order of 18 July is now enforced. It's a victory for the game of the cricket, and it will flourish. Don't worry about that. Administrators come, administrators go, but ultimately it is for the benefit of the game, and game will flourish, I'm very sure. এই মুহূর্তে আমাদের সঙ্গে তিন অতিথি রয়েছেন। প্রথমে আসুন পরিচয় পর্ব সেরে নিই। আমার সঙ্গে স্টুডিওতে একেবারে ডান দিকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দত্ত। দেবাশিস দা, স্বাগত জানাই। রয়েছেন আমার পাশে সিএবির কোষাধ্যক্ষ এবং অন্যতম বোর্ড কর্তা বিশ্বরূপ দা, স্বাগত জানাই। এবং বালিগঞ্জ থেকে সরাসরি রয়েছেন বিশিষ্ট আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়। উষানাথ বাবু, আপনাকেও স্বাগত জানাই। আমি দেবাশিস দা, প্রথমে আপনার কাছে আসি। যুগান্তকারী রায় আজকে সুপ্রিম কোর্টের। এই যুগান্তকারী রায়ের জন্য পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে যুগান্তকারী পরিবর্তন কি আসতে চলেছে, কি মনে করেন আপনি? যুগান্তকারী পরিবর্তন বলতে যদি কেউ বলে যে যুগান্তকারী ভালো পরিবর্তন, এটাকে তো সবাই স্বাগত জানাবে, সে রায়ের পক্ষে বিপক্ষে সবাই। কিন্তু যুগান্তকারী খারাপও হতে পারে। তার কারণ হচ্ছে যে কারা এই প্রশাসক হিসেবে আসবেন, প্রশাসকের জার্সি পরে কারা কোন মাঠে কতটা খেলবেন সেটা তো কেউ জানে না। এবং এটা গোটা ব্যাপারটা হচ্ছে একেবারে অনিশ্চিতের মোড়কে রাংতায় মোড়া, যে কেউ জানে না কিছু একটা। কিন্তু এই অনুরাগ ঠাকুর এবং অজয় শীলকে যে পরিমাণ ঔদ্ধত্য দেখিয়ে এসেছেন, তাতে সুপ্রিম কোর্ট শুধু এটুকুই বলেছে, তোরা যা, বাকি ব্যাপারটা আমি বুঝে নেবো, আমরা বুঝে নেবো। এর ফলে এই যে 9 বছরের ক্যাপটা, যেটা তাতে আমাদের বিশ্বরূপের মতো ভালো কর্মকর্তাকে চলে যেতে হতে পারে এখনকার আজকের রায় অনুযায়ী। এটা তো আমার মনে হয়েছে যে দেখুন, শারদ পাওয়ার তো অনেক কিছু মানে পেয়েছেন, অনেক কাজ করেছেন, খারাপ কাজ ভালো কাজ মিলিয়ে তার টার্মটা শেষ। কিন্তু যারা ইয়াং, যার বয়স 50 এখনো পেরোয়নি, এবং তারা মানে এরপরে কর্মকর্তা হতেও কেউ চাইবে না। তার কারণ একটা কর্মকর্তা রাতারাতি কিন্তু বিশ্বরূপদে হয়ে ওঠেননি। ফলে তাকেও তো সময় দিতে হয়েছে, ইনভেস্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। দুরকম প্রভাব হতে পারে, নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ। কিন্তু একটা দিক হচ্ছে যে পরিমাণ টাকা নয়ছয় হয়েছে, বিসিসিআই কি টাকা কম আছে? এখনো কম নেই। নানা কাজ করেছে, দেশে রাজ্যে জেলায় পরিকাঠামো তৈরি করেছে। তা নাহলে তো অন্য খেলাগুলো যখন কিছুই করতে পারেনি, 5% করতে পারেনি, সেখানে কিন্তু বিসিসিআই অনেক কাজ করেছে। একটা ঘটনা, যেরকম টাকা সরানোর অভিযোগও রয়েছে, কিন্তু যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, দে হ্যাভ ডান রিয়েলি সাম গুড জব। মাঝে মধ্যে তো চুরি চর্চা তো সব কাজই হয় একেবারে। এবং এখন দেখার যেটা দেবাশিস দা বলছেন যে নেগেটিভ পজিটিভ দুরকম এফেক্টই হতে পারে। কিন্তু বিশিষ্ট আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, তিনি ঠিক নিজে কি মনে করছেন জানবো তার কাছ থেকেই। উষানাথ বাবু, এই রায়ের ইমপ্লিকেশনটা কি হতে পারে, আপনার ঠিক কি মনে হয়? দেখো, ইমপ্লিকেশনটা কি হতে পারে সে আলোচনা 18 জুলাই রায়ের পরেতেই হয়ে গেছে। আজকে আমরা পুরনো দিকে তাকিয়ে যদি না দেখি, তাহলে বুঝতে পারবো না যে আজকে এই রায়টা কেন এলো। এই যে একটা রায়, যেটা বোর্ডের একটা কলঙ্কের রায় আমি বলবো, আজকে এই ঘটনাটা ঘটতো না হয়তো যদি আজকে এটা বোর্ডের যারা কর্মকর্তা ছিলেন বা যারা এটাকে বিরোধিতা করে এসছেন ওপেনলি, সেটা না করলেই বোধহয় ভালো হতো। কারণ ঘটনাটা হচ্ছে যে বোর্ডের সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে বাধ্য। আমি ভালোবেসে নিই কি দুঃখের সঙ্গে নিই কি না মানতে চাই, আমাকে মানতে বাধ্য। এই বোধটা যদি না আসে কারুর মনে, আমরা এখানে যদি কেউ ভাবে যে আমরা ম্যানেজ করে নেবো, উইদিন কোর্ট ম্যানেজ করে নেবো, সেটা হয় না।
সেই হিসেবে দেখতে গেলে বোর্ডের এটা অনেক আগেই করা উচিত ছিল, তাহলে তো আজকে এই পরিস্থিতি উদয় হতো না। আজকে ঠিক কথা যেটা দেবাশিস বলল যে বোর্ডের হয়তো অনেকগুলো কাজ, বোর্ড প্রচুর ভালো কাজ করেছে, সে কাজের তো নমুনা অসংখ্য, কিন্তু আজকে বোর্ডের যে চরম দুরবস্থার মধ্যে ঠেলে দিয়ে দেওয়া হলো, এটা প্রয়োজনীয়তা ছিল কি? এবং আজকে 9 বছরের ইস্যু, আমি বলবো 9 বছরের ইস্যুটা মানা উচিত, কারণ একজনকেও বোর্ডে বা যে কোনো আসনেতে দিনের পর দিন বসে থাকার কোনো মানে হয় না। তবে মিনিমাম 2 টার্ম করা উচিত ছিল, যেটা একটা টার্ম 3 বছরে। এটা তো আলোচনা করতে পারতো, অন্য সবগুলোকে অ্যামেন্ডমেন্ট করে নিয়ে এটা নিয়ে তো লোধার সঙ্গে অ্যামেন্ডমেন্ট করা যেত, কথা বলা যেত, সুপ্রিম কোর্টে আলোচনা করা যেত, বিরোধিতা না করে। ঠিক। সেটা না করার এই আজকে একদম, ফলেই একবারই। ভবিষ্যৎ বলবে কি হবে। তবে একটা কথা যেটা দেবু বলেছে, দেবু একটা শেষ করছি, দেবু একটা যে কথা বললো যে প্রশাসকরা কি করবে, এটা কিন্তু যে সুপ্রিম কোর্ট বলছে যে প্রশাসকদের বসাবে, তারা কিন্তু ইন্টারিম, তারা শুধু অ্যামেন্ডমেন্টটাকে করাবে, অ্যামেন্ডমেন্ট করে ইলেকশন করিয়ে দেবে, তারপরে আবার বোর্ড, সেই বোর্ডের যারা বোর্ড চালান ডিফারেন্ট স্টেট অ্যাসোসিয়েশন থেকে, তারাই চালাবেন। অতএব আমার মনে হয় ভবিষ্যৎ বলবে কি হবে, তবে আশা রাখবো যেন বোর্ডের আবার যে সুনামটা ফেরত আসে। একেবারেই তাই, আমরা হয়তো সবাই সেটা চাই। বিশ্বরূপদা, আপনার কাছে আসবো। যেমনটা উষানাথ বাবু বললেন যে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যদি অ্যামেন্ডমেন্টের বিষয়টাই আসে, তাহলে সেটাও ইমপ্লিমেন্টেশনের জন্য 3/4 মেজরিটি দরকার। সেটা কি সম্ভব এরপরে? দেখুন, এটা এ কথা সবাই জানেন যে বোর্ডের 30টা অনুমোদিত সংস্থার মধ্যে একমাত্র হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিষ্কার জানিয়েছে যে তারা লোধা কমিশনের সুপারিশ মানবে। বাকি 29টা অনুমোদিত সংস্থাই বলেছে যে কিছু বলেনি, অর্থাৎ প্রকারান্তে বলে দেওয়া যে আমরা এই কমিশনের সুপারিশ মানছি না। যেটা উষাদা বললেন যে দেখুন, সোনার পাথর বাটির মতো যে আবার ইন্টারিম কেউ বসবেন, ইন্টারিম হিসেবে বোর্ড চালাবেন, তারা আবার বোর্ডের কর্মকর্তা, পুরনো কর্মকর্তাদের হাতেই দায়িত্ব তুলে দেবে। তা এটাই যদি হয়, সেই কর্মকর্তারাই তো এখন আছেন 29টা সংস্থার বিভিন্ন জায়গায়, বিসিসিআইতে। ফলে তারা তো বলছেন যে আমরা নীরব, অর্থাৎ আমরা লোধা কমিশনের সুপারিশ মানছি না। তার নীরবতাই হচ্ছে সুপারিশ না মানার লক্ষণ। ফলে এখান এটা থেকে আমাদের মানে কোনো সঠিক লক্ষ্য বা আলো কিন্তু দেখতে পাচ্ছি না। যেটা আমি পরিষ্কারভাবে বলতে চাইছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে রায় যদি দেখেন, আমার পর্যবেক্ষণ হচ্ছে নিজের দায়িত্বটাকে এড়িয়ে গেল। সুপ্রিম কোর্টই তো পারতেন যে ইন্টারিম কাউকে বসিয়ে দিতে। সুপ্রিম কোর্ট, আপনি যদি আগেকার রায় মনে রাখেন যে পিল্লাইয়ের নাম উঠেছিল, যে পিল্লাই প্রাক্তন স্বরাষ্ট্র সচিব, তিনি ভারত সরকারের, যে তিনি তাকে ইন্টারিম ভাবছেন, বা অনেক নাম উঠেছিল, কখনো মহেন্দ্র রমননাথের নাম এসছেন, কখনো সৌরভ গাঙ্গুলির নাম এসছে, কিন্তু আলটিমেট সুপ্রিম কোর্ট কাউকে ইন্টারিম বসিয়ে গেলেন না। তারা কি করলেন, একটা কমিটি করে দিলেন, কমিটি আবার ঠিক করবে যে কে ইন্টারিম হবে। অর্থাৎ নিজে যে জিনিসটা সুপ্রিম কোর্ট করে যেতে পারতো, সেটা না করে নিজের ঘাট থেকে বন্দুকটা আরেকটা ঘাড়ে দিয়ে এরপর তো তাহলে আপনাদের আর কিছু করার রইল কি? আপনারা কি মনে করেন? না, দেখুন, এখন তো 19 তারিখে শুনানি। আপনি তো জানেন ভারতবর্ষের আইনটা খুব লেন্দি প্রসেস, এটা আপনিও বোঝেন, একটা অশিক্ষিত মানুষও বোঝে। ফলে এই 19 তারিখে শুনানিটা আবার কোথায় যাবে? দেখুন, 18ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে গেলেন, এবং সেই অর্ডারে কিন্তু আজকে টানতে টানতে 2nd of জানুয়ারিতে এসে আবার একটা, তার উপরে আবার একটা অর্ডার হলো, আবার 19 তারিখে সুপারিশ একটা শুনানি আছে। ফলে এখনই কিন্তু কোনো জায়গায় ফুল স্টপ বা দাড়িটা দেওয়া যাচ্ছে না। যদি আজকে সুপ্রিম কোর্ট একটা বলিষ্ঠ অর্ডার দিয়ে যেত যে আমি সরিয়ে দিলাম। এবং মনে রাখবেন, বোর্ডেতেও বিসিসিআইতে 4টে মূল অফিস বেয়ারার, বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি আর ট্রেজারার, এই 4জনের মধ্যে 2জনকে সরালেন, 2জনকে রাখলেন। আপনি বলবেন কাজ চালানোর জন্য রেখেছেন, যে কারণেই রাখুক, পুরো বোর্ডকে কিন্তু সরিয়ে দেওয়া হয়নি। এদেরকে সরিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে এরা ভুল তথ্য, অর্থাৎ মিথ্যা একটা এফিডেভিট সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছে, এবং এই এফিডেভিট কিন্তু কোর্টের কাছে জমা দেওয়াটা অত্যন্ত গহিত কাজ। সেটা সুপ্রিম কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, এমনকি একটা জেলা কোর্টও হতে পারে। আপনি যদি কোর্টের কাছে কোনো একটা মিথ্যা এফিডেভিট দেন, তার জন্য কোর্ট কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। যেটা বিশ্বরূপদা বলছেন, আপনি কি একমত? না, একেবারেই নই।
তার কারণ হচ্ছে বিশ্বরূপ ঠিক হয়তো বলতে পারছে না বা বুঝতে চাইছে না, দুটোর মধ্যে একটা, যে আজকে অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্ট করতে বলেছে, সেটা মানতে বাধ্য। সেই বাধ্যবাধকতা কিন্তু টানার কোনো জায়গাটা না, সেটাই অন্যায় হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডারের পরেতে 29 জন, 30 জন, একজন বলে কোনো কিছু হয় না। কনস্টিটিউশনে পরিষ্কারভাবে বলা আছে যে অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট শ্যাল প্রিভেল ওভার অল স্ট্যাটিউটস। সেটা কেন কে ওই অজুহাতটা সুপ্রিম কোর্টের কাছে একদম পুরো ভুল তথ্য দেওয়া হয়েছে বলে আমি মনে করি, শুধু নয় আমার দৃঢ় বিশ্বাস সুপ্রিম কোর্টের অর্ডার মানব না ইজ নাথিং বাট এ কন্টেম্পচুয়াস, পরিষ্কার ভাষায়। এটাকে একমাত্র কারণ হতে পারে যে আমি কোনো পদে ধরে বসে থাকবো যতদিন পারি, ঠেলে যাই যতদিন পারি। দিস ইজ নট দ্য ওয়ে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, যেটা এক মিনিট বিশ্বরূপ, এক মিনিট ওয়েট, লিসেন টু মি। বলুন। আজকে যে জিনিসটা হচ্ছে, যেটা বলতে চাইছে বিশ্বরূপ, আরেকটা কথা, আজকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিল, পালিয়ে গেল, এটাও ভুল কথা। দিস ইজ এ পার্ট অফ রিজনেবলনেস। সুপ্রিম কোর্ট নিজের কাউকে বসাচ্ছে না, দুজন অ্যামাইকাস কিউরির ওপর দায়িত্ব দিয়েছে নাম প্রপোজ করার জন্য, সেই নামটাকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। যে দুজন ভদ্রলোক, গোপাল সুব্রমণিয়াম এন্ড ফালি নারিম্যান, ভারতবর্ষের অন্যতম বেস্ট লয়ার, শুধু তাই নয়, তারা সত্যবাদী বলে সবাই জানে। অতএব তাদেরকে দায়িত্ব দিয়েছে টু প্রপোজ দ্য নেমস। কারা? ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেটর হবে ফর দি পারপাস অফ ইমপ্লিমেন্টেশন অফ লোধা কমিটি রেকমেন্ডেশন বললে ভুল বলা হবে। এখন অর্ডার অফ সুপ্রিম কোর্ট 18 জুলাই 2016, ঠিক আছে? হ্যাঁ, সুপ্রিম কোর্ট কি কোনো নাম আজকে দিতে পারতে না? সুপ্রিম কোর্ট তো বারবার সুপ্রিম কোর্টের কাছে পিল্লাইয়ের নাম এসছে, মহেন্দ্র রমননাথের নাম এসছে, এদের বসানো। সুপ্রিম কোর্ট যদি আজকে একটা বলিষ্ঠ অর্ডারই দিতে চাইতো, তাহলে সুপ্রিম কোর্টের অত্যন্ত ক্ষমতা ছিল আজকে নাম প্রপোজ করা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। আমি এইটুকুই বলতে চাইছি, আমি বেশি কিছু বলতে চাইনি। ক্ষমতার ব্যবহারের একটা নিয়ম আছে। আজকে পিল্লাইয়ের নাম ওয়াজ অপোজড বাই বিসিসিআই, মহিন্দ্র রমননাথের নাম সেগুলো নিয়ে দোজ আর অপোজড কন্ট্রোভার্সি। সেই জন্যই সুপ্রিম কোর্ট হ্যাজ গিভেন দিস টু দি অ্যামাইকাস কিউরিজ টু প্রপোজ। কিন্তু এদের নামটা যে অপোজ হবে না, এরা যে নামটা দেবে সেই নামগুলো যে অপোজ হবে না, এটাকেই বলে। ফলে এটার দায়িত্ব কে নেবে? ফলে এরাও যে নামটা দেবে, এরা যার নামই দিক XYZ, এই নামটা নিয়ে যে অপোজ হবে না, অর্থাৎ একটা দুটো নাম নিয়ে দিয়েছিল, কোনো পক্ষ অপোজ করেছে, কিন্তু এদের নাম নিয়ে অপোজ হবে। এখন এই অপোজ নিয়ে চলবে, কারণ 19 তারিখে শুনানি আছে। তার কারণ বিশ্বরূপ তুমি জানো শুনানি নেই, ভুল কথা। 19 তারিখ কিন্তু কোনো শুনানি নেই, ভুল কথা, শুনানি নেই। 19 তারিখ ফর অর্ডার্স। হ্যাঁ, সেখানে তো নাম আসবে, নাম এলে তো একটা হচ্ছে। সেই জন্যই নিরপেক্ষ। হোয়াট ইজ দি মিনিং অফ অ্যামাইকাস কিউরি? অ্যামাইকাস কিউরি কাদের বলে? দুজন নিরপেক্ষ সজ্জন ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা, কোর্টকে সাহায্য করার জন্য। সুপ্রিম প্রধান বিচারপতি যেখানে আছেন, তিনি তো আরো নিরপেক্ষ। আপনি বলছেন ওই দুজন নিরপেক্ষ, তাহলে কি ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা ডিভিশন বেঞ্চ নিরপেক্ষ নয়? ফলে তারা তো আরো নিরপেক্ষ, তারা ইচ্ছে করলে আজকে নামটা ঘোষণা করতেই পারত। ভালোবাসি আমি তোমাকে, না এটা আমি ভালোবাসি, অযথা don't try to support and circumvent। এখন দেখার বিশ্বরূপদা যে এর পরবর্তীতে কি হয়, আমরাও সেই আলোচনায় আসবো। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর, বোর্ড সভাপতি পদ থেকে অপসারিত হওয়ার পর অনুরাগ ঠাকুরও তিনি ক্ষোভে ফেটে পড়েছেন। তিনিও কি বলেছিলেন আপনাদের শোনাবো, কিন্তু আমাদের একটা ছোট বিরতির সময় হচ্ছে। বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।